আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ঝালকাঠিতে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার, পিকআপ, অটোতে থাকা 14 জন নিহত। একে কি দুর্ঘটনা বলবেন নাকি অন্য কিছু? ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বাধীনতা বিরোধী অপশক্তি রুখে দিয়ে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নজরে রেখে প্রস্তুতি নিতে মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রীর নির্দেশ। সংকট দীর্ঘমেয়াদী হলে করণীয় নির্ধারণের আহ্বান। এবং 112 উপজেলায় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন 29শে মে। নির্বাচনের নামে আওয়ামী লীগের বিরুদ্ধে ধাপ্পাবাজির অভিযোগ করেছে বিএনপি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ঝালকাঠির গাবখান টোল প্লাজায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটো রিকশা নিয়ে খাদে পড়ে 14 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 17 জন। বুধবার দুপুরে ঝালকাঠি খুলনা বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মানিক রায়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, গাবখান ব্রিজ এলাকায় দুপুরের দিকে বরিশালগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাশেই টোল প্লাজায় অপেক্ষমান থাকা বরযাত্রীবাহী মাইক্রোবাস, 3টি অটোরিকশা ও একটি পিকআপকে ধাক্কা দিয়ে ট্রাকটি পানিতে পড়ে যায়। মাইক্রোবাস ও অটোরিকশাটি দুমড়ে মুচড়ে পড়ে যায় খাদে। প্রাথমিকভাবে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহত কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে, তো যারা আহত হয়েছে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা। দুর্ঘটনার পর ঝালকাঠি খুলনা বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। রাজীব আহমেদ, চ্যানেল আই। ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে রুখে দিয়ে দেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। সাদি মাহমুদের রিপোর্ট। ঐতিহাসিক মুজিবনগর দিবস বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল মুক্তির ইতিহাসে অবিস্মরণীয় একদিন। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল এই দিনেই। দিবসটি পালনে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে প্রতিহত করে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি। আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। বিএনপি সহ
স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংকট দীর্ঘমেয়াদী হলে সেই আলোকে করণীয় ঠিক করতে বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যমূল্য বেড়ে জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠে। ইসরায়েল, প্যালেস্টাইন ও ইরানে চলমান অস্থিরতায় খাদ্য ও জ্বালানি তেল সহ বিভিন্ন পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে আরও বাড়লে সংকট তৈরি হতে পারে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশকে খাদ্য ও জ্বালানি সংকটে পড়তে হতে পারে। তাই আগাম পরিকল্পনা করে তা মোকাবেলার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এ বিষয়ে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। মিডল ইস্টে যে এখন বাস্তবতা তৈরি হচ্ছে সেটি দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়দেরকে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য এই ঘটনা প্রবাদিকে, এবং এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন, এবং সেটি কিভাবে আমরা মোকাবেলা করব, যে এইরকম এই কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদী হয় তার ফলাফল সেগুলো মোকাবেলা করার জন্য আমরা কি করতে পারি সেই জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং সেগুলো এক্সারসাইজ করতে বলেছেন, সেই নির্দেশনা দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার, সিইসির বেতন ভাতা, আপিল বিভাগের বিচারপতির সমান এবং অন্য কমিশনারদের বেতন, হাইকোর্টের বিচারপতিদের সমপরিমাণ নির্ধারণের নিয়ম রেখে পারিতোষিক ও বিশেষাধিকার আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আমাদের যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেভাবে সুযোগ সুবিধা পান, আমরা জানেন যে ওনাদের আইনে সেইটে বলা আছে যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আপিল বিভাগের একজন বিচারপতির সমমর্যাদা সম্পন্ন বা যে বেতন ভাতা পান উনিও তাই পাবেন, এবং নির্বাচন কমিশনার হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি যে বেতন ভাতা পান সেটা পাবেন, আর অন্যান্য ভাতা দিয়ে আমাদের বিচারপতিরা যেটা পান সেইভাবে তারা পাবেন, এটি বলা আছে। তো ওইটাকে বাংলা করা হয়েছে, তো সেটি আজকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ায়ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় হবে কক্সবাজারে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। জবাবে ইসরায়েলও প্রতিশোধ নেয়ার উপায় খুঁজছে, সাজাচ্ছে নানা পরিকল্পনা। ইসরায়েল সীমিত আকারে ইরানে হামলা চালাতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে তেহরান। বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে। এরই মধ্যে ইরানের হামলার পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। তবে কোথায় ও কিভাবে হামলা চালানো হবে এ নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তারা। যুক্তরাষ্ট্র মনে করছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সীমিত প্রতিক্রিয়া দেখাতে পারে ইসরায়েল। ইরানের অভ্যন্তরে ছোট ও সীমিত আকারে হামলা চালানোর চিন্তাভাবনা করছে তারা। ইসরায়েল পাল্টা হামলা চালালে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আর দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেছেন, ইসরায়েল হামলা চালালে এবার জবাব দিতে আর 12 দিন অপেক্ষা করবে না তেহরান, কয়েক সেকেন্ডের মধ্যেই জবাব দেওয়া হবে। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েল অবশ্য আগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছিল। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রতিবেশী জর্ডান, যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো।
এটি আত্মরক্ষার জন্য করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে জর্ডান সরকার। কিন্তু দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকরা তাদের সরকারের এমন কর্মকাণ্ডে ক্ষিপ্ত। প্রতিবাদে এরই মধ্যে রাস্তায় নেমে এসেছেন তারা। মাহফুজুল হাসান, চ্যানেল আই। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন আগামী 29শে মে বেলা ৩টায় কমিশন বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ দফায় ১১২টি উপজেলার মধ্যে ২১টি উপজেলায় ভোট গ্রহণ হবে ইভিএমে। তবে উপজেলা ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় প্রার্থী কিডন্যাপ সহ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের প্রভাব বন্ধ করতে ব্যবস্থা নিচ্ছে ইসি। নাটোরের সিংড়ায় একজন প্রার্থীকে অপহরণের ঘটনাকে ফৌজদারি অপরাধ মন্তব্য করে সচিব বলেন, ভোটের পরিবেশ সবার পক্ষে রাখতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। প্রথম হচ্ছে আগে বুঝতে হবে নাটোরের ঘটনাটি একটি ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের বিষয়ে ওখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন, ভিকটিমকে উদ্ধার করেছেন। এর সাথে 2 জনকে ইতিমধ্যে তারা আটক করেছেন এবং এদের একজন ইতিমধ্যে বিজ্ঞ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সুতরাং ক্রিমিনাল অফেন্সের বিষয়টি সম্পূর্ণরূপে বলা যেতে পারে বাস্তবায়ন হচ্ছে। আর নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে আইনগত বিষয়টি দেখতে হবে। যিনি মনোনয়নপত্র দাখিল করেছেন তার পক্ষে যারা কাজ করেছেন উনি মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হলে তখন সে হবে নির্বাচন কমিশনের আওতায়, তারপরে তার উপর নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত আইনকানুন প্রতিফলিত হবে। বিএনপি অভিযোগ করেছে, উপজেলা নির্বাচনের নামে দেশের মানুষকে আরেকবার ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের আর নৌকা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস নেই। জেএসটি সভাপতি আসম আব্দুর রব বলেছেন, সরকারের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। বিএনপি নেতারা বলেন, জনগণের আন্দোলনেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। উপজেলা নির্বাচন করতে যাচ্ছে, এবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বোধহয় ভোট কেন্দ্রে যাবে না, এবার নৌকা বাদ দিয়ে দিচ্ছে। মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। অথচ তারাই কিন্তু আইন করছে এই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজির নির্বাচন। শরীয়তপুরে টিকিট না করে নিরাপত্তা দেয়াল পার হয়ে পার্কে ঢোকায় 5 শিশুকে দিনভর কান ধরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুদের অভিভাবকরা বলছেন, এরপর থেকে শিশুরা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুর পার্কটি ঈদের দিন চালু করা হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পার্কের দেখভালের দায়িত্বে আছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন। সীমানা প্রাচীর দিয়ে পার্কটির চারপাশ আটকে একটি প্রবেশদ্বার রাখা হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌর এলাকার হাতিরকান্দি, তুলাসার ও স্বর্ণঘোষ এলাকার 10 থেকে 13 বছর বয়সী কয়েকজন শিশু পার্কের আশপাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা নিরাপত্তা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সীমানা প্রাচীর টপকে পার্কে ঢুকে পড়ে। গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা তাদের মধ্যে 5 জনকে আটক করেন। পরে সেখানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন বলে অভিযোগ ওঠে। অনেক দর্শনার্থী মোবাইল ফোনে ঘটনাটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। আমাদের টাকা পয়সা ছিল না, এলে আমরা তেলটুকা ঢুকছি, হেলে গাঙ্গ ধরে না বান্ধেছে কান ধরা সন্ধ্যা 3 পর্যন্ত রাখছে। ওকে সারবি না, ওকে ধরে আটকে রাখ। আরো 2টা ছেলেকে ধরছে, আমাদেরকে মানে কানে ধরাইছে আর ওদেরকে মুরগির মতো কানে ধরে রাখছে। ছেলে অন্যায় করছে, আমাদের অভিভাবক যদি ডাকা হতো আমরা যেতাম, দরকার বলে ছেলের বিচার করতাম। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জেলা জজ কোর্টের পিপি এবং যে ইউএনওর নামে শিশুদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার অভিযোগ তিনি। নিরাপত্তা বেষ্টনী টপকিয়ে সেখানে অবৈধভাবে প্রবেশ করা এটি যেমন একটি গর্হিত কাজ, পাশাপাশি শিশুদের প্রতি কঠিন কোনো আচরণ এটাও দৃষ্টিকটু। আমার মনে হয় যদি এই অসচ্ছল শিশুদের জন্য অন্তত মাসে একদিন হলেও যদি অবাধ প্রবেশ করার সুযোগ দেওয়া হয়, তাদের জন্য সুযোগ দেওয়া হয় প্রবেশের, তাহলে মনে হয় এই জটিলতা নিরসন হতে পারে। নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করার সংস্কৃতি যদি আমাদের শিশুদের মধ্যে ঢুকে যায়,
তাহলে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত অশনি সংকেত। তো এই জিনিসটাই মূলত প্রতিরোধ করার ব্যাপার আছে, আর এই জন্য মূলত এই উদ্দেশ্যেই শিশুদেরকে কাউন্সেলিং করা হয়েছে। আর এটা করতে গিয়ে আসলে আগে পরে যদি কোনো সদস্য, আনসার কিংবা গ্রাম সদস্য যদি সেটা মানে অতিরঞ্জিত কিছু করে থাকে, সেটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত বিষয়টা আমরা অবশ্যই ভালোভাবে সতর্কতার সাথে দেখব ভবিষ্যতে। নির্ধারিত দিনে হলেও অসচ্ছল শিশুদের বিনোদনের জন্য পার্কে ব্যবস্থা রাখার সুপারিশ করেন বিশিষ্টজনেরা। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। ইনফ্লুয়েঞ্জা এমন একটি রোগ যা যে কোনো সময় ধরন পরিবর্তন করে মহামারী ঘটাতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এই বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সর্দি, কাশি, জ্বর নিয়ে মৌসুমি ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। এই সময় তীব্র গরম এবং ডেঙ্গু থেকেও সতর্ক থাকার আহ্বান জানান বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। শীত মৌসুম ছাড়াই দেশে সর্দি কাশির প্রকোপ বেড়েছে। এই অবস্থায় জরিপ চালিয়ে 11% মানুষ ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত বলে দেখছে IEDCR। এর মধ্যে 1% রোগীর হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয়েছে। ইনফ্লুয়েঞ্জা জরিপ রিপোর্ট প্রকাশ করে IEDCR এর বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সর্দি, কাশি, জ্বরকে অবহেলা না করে চিকিৎসা করাতে হবে এবং কাশি দেওয়ার সময় শিষ্টাচার মেনে চলতে হবে। এখন আমাদের কি পরিমাণে ইনফ্লুয়েঞ্জা পজিটিভ কেস আমরা পাবো, আর সেই সাথে যেহেতু গরম বাড়ছে, হিট স্ট্রেস এবং হিট রিলেটেড যে ইলনেসগুলো আছে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কিছু পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। বিশুদ্ধ পানি সেবন করা এবং বিশুদ্ধ পানি বিভিন্ন কাজে ব্যবহার করা, সেই সাথে যেটা সবসময় আমরা বলে থাকি যে হেলথ মেজার্সগুলোকে নেওয়া। হেলথ কেয়ার প্রোভাইডার্স আছেন কিংবা আমরা যারা হসপিটালে যখন যাই, আমরা জানি না কি ধরনের রুগীর কাছে আমরা যাচ্ছি এবং তার পাশে কি ধরনের রুগী আছে। সুতরাং নিজের জায়গার থেকে নিজের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করা। ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে এখনই সতর্ক না হলে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সিজনাল ভ্যারিয়েশন আছে আমাদের একটা, এবং সিজন কিন্তু আসন্ন, মানে এসে গেছে। এপ্রিল থেকে সিজন শুরু হয়, সেপ্টেম্বর পর্যন্ত পিক থাকবে জুন জুলাই। সেই সময়ে যদি কারো এই ধরনের জ্বর, হাঁচি, কাশি, সর্দি, যেটা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বলেছেন প্রফেসর তাহমিনা, সেরকম হয়ে থাকে, তখন আমি সাসপেক্ট করতে পারি যে আমার এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আক্রান্ত। শুধু সেই দিকটায় তখন আমি চিকিৎসকের শরণাপন্ন হয়ে অথবা যেখানে পরীক্ষা করা যায় সেখানে পরীক্ষা করিয়ে দেখতে পারি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ইনফ্লুয়েঞ্জা থেকে সুরক্ষায় 5 বছরের কম বয়সী শিশু, 60 বছরের বেশি বয়সী প্রবীণ এবং গর্ভবতী মায়েদের ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিয়ে ঝুঁকিমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। পঞ্চম শ্রেণী থেকে বাড়িয়ে শিক্ষার্থীদের অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ দিতে চায় সরকার। শিক্ষা মন্ত্রণালয় বলছে, শিক্ষানীতির আলোকে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হলে সরকারকে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বর্তমানে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ায় কোনো অর্থ ব্যয় করতে হয় না। জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত বলা হলেও দেশের সরকারি 65,565টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম আছে মাত্র 638টি বিদ্যালয়ে। এই 638টি বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিনামূল্যে লেখাপড়া করছে। 18,968টি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিজ খরচে লেখাপড়া করছে শিক্ষার্থীরা। এদের মধ্যে সরকারি মাত্র 628টি। 2 কোটিকে যদি আমি 14 বছরের অষ্টম নিম্ন মাধ্যমিক পর্যায়টা শেষ করাতে পারি, তাহলে কিন্তু একটা বিশাল জনগোষ্ঠীর যথেষ্ট পরিমাণ দক্ষতা তৈরি হবে। তার পরবর্তী ধাপ যেটা আছে মাধ্যমিক, সেখানেও যদি আমি আমার 80% শিক্ষার্থী প্রাথমিকের সেটা যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে এটা একটা বিশাল অর্জন। শিক্ষামন্ত্রী বলছেন, দেশের শিক্ষার উন্নয়নে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার দায়িত্ব নিতে চায় সরকার। নিম্ন মাধ্যমিক পর্যায়ের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারের একটা আর্থিক কাঠামোর মধ্যে এটা আমাদের দেখতে হবে। নিম্ন মাধ্যমিক পর্যায়ে যত স্তর আছে সারা বাংলাদেশে, সেটা যদি এমপিও করে ফেলা যায়, সেই শর্তে যে আমরা আমাদের শিক্ষার্থীগুলোকে বিনা বেতনে সেখানে পড়াতে পারবো,
তাহলে তো একটা বিশাল, আমি মনে করি একটা ধাপ অতিক্রম হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই উদ্যোগের প্রশংসা করলেও বেসরকারি উদ্যোক্তারা বলছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে খরচ যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থী সংকটে পড়বে বিদ্যমান মাধ্যমিক বিদ্যালয়গুলো। তাহলে হাই স্কুলগুলো তাদের এই 3টা করে শ্রেণীতে ছাত্র পাবে না। এই জায়গাগুলোতে যেটা দরকার ছিল, প্রপার বিশেষজ্ঞ প্যানেল দিয়ে শর্ট টাইম এবং লং টাইম প্ল্যান করে কাজটা করা দরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2টি করে প্রতি উপজেলায় 8ম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করেছে, কিন্তু তারপর আর এ প্রক্রিয়া আগায়নি। তাই অতি সত্বর সারা দেশের সকল 6ষ্ঠ, 7ম, 8ম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার আওতায় আনা উচিত। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 39,788টি প্রতিষ্ঠানে লেখাপড়া করছে 2,03,83,060 শিক্ষার্থী। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। 18তম লোকসভা নির্বাচনকে ঘিরে ভারত জুড়ে নিরাপত্তা সহ নানা প্রস্তুতি। 19শে এপ্রিল শুরু হতে যাওয়া 7 ধাপের নির্বাচনে ভোটার প্রায় 97 কোটি। ফারিয়া অ্যাবসেন্ট ম্যাম। এত বাচ্চা স্কুল আসেনি? রোগ জীবাণু যেভাবে ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যদের কাছে, কি করে লড়বে ওরা? রোগ থেকে সুরক্ষিত থাকতে রোগ ছড়ানো ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। এজন্যই লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত, আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেয়া নম্বরে। প্রতিদিন আছে যে সুযোগ আছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। গ্রি-এসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। রকেট 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 আমার রকেট, তোমার রকেট, দেশের রকেট, দশের রকেট, টাকার রকেট। যখন তখন যেখানে সেখানে হাতে হাতে সাথে সাথে। রকেট 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 আমার রকেট, তোমার রকেট, দেশের রকেট, দশের রকেট, টাকার রকেট। ভালো থেকো। ভালো তো থাকবেই, এবং তা অনেক দিন। কনকার গার্ডেন ফ্রেশ টেকনোলজি দীর্ঘদিন পর্যন্ত খাবারকে রাখে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকার ফ্রিজ। রকেট 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 আমার রকেট, তোমার রকেট, দেশের রকেট, দশের রকেট, টাকার রকেট। যখন তখন যেখানে সেখানে হাতে হাতে সাথে সাথে। রকেট 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 আমার রকেট, তোমার রকেট। পরিবারটির কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। বৌদি পরিবারের আর কেউ মাদকের সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখছে সিআইডি। মাদক কারবারে জড়িত 10 গডফাদারকে আইনের আওতায় এনে সম্পত্তি ক্রোক করা হয়েছে বলেও জানান তিনি। মাদকের 35 মামলা তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, এইসব মামলায় 178 কোটি টাকার সম্পদ জব্দ করার প্রক্রিয়া চলছে। গড়ে প্রতি বছর প্রায় 80,000 মাদক সংক্রান্ত মামলা হয়ে থাকে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে, তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসা হবে না। মাদকের বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এই আব্দুর রহমান, আব্দুল শুকুর এবং আমিনুর রহমান, এরা যে কাজটা করে, এরা হলো বিভিন্ন ওয়ে, আমি আপনারা বুঝতেছেন বোধহয়, ওপার থেকে বার্মা থেকে বিভিন্ন ওয়ে চলে আসে এখানে। চলে আসার পরে তাদের এই নিয়োজিত যে ইয়াং গ্রুপ আছে, এই ইয়াং গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়।
এবং তাদের সম্পত্তিও ক্রয় করা হয়েছে। মাদক শুধু ক্যারিয়ার আর ইউজার আর খুচরা বিক্রেতা আমরা ধরবো না, আমরা আইনের আওতায় আনবো মাদকের যারা গডফাদার আছে। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের 18তম লোকসভা নির্বাচন 19শে এপ্রিল। দেশটির কেন্দ্রীয় সরকার গঠনে 7 ধাপের নির্বাচনে ভোট দেবেন প্রায় 97 কোটি মানুষ। 19শে এপ্রিল ভোট শুরু হয়ে শেষ হবে 1 জুন। ভোট গণনা ও ফল ঘোষণা হবে 4 জুন। নির্বাচন ঘিরে জেলাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে রয়েছে কৃষি সংবাদ। আবহাওয়া অফিস ঝড় বৃষ্টির পূর্বাভাস দেয়ায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন যশোরের বোরো ধান চাষিরা। যশোরে বোরো ধান পাকতে শুরু করায় এই সময় ঝড় বৃষ্টি হলে ফলন বিপর্যয়ের মুখে পড়বেন তারা। প্রকৃতি সংবাদ। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় রাজধানীতে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপো 2024 অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি জানান, ন্যাপ এক্সপোতে অংশ নিতে ইতোমধ্যে 104টি দেশের 383 জন ইউএনএফসিসিতে রেজিস্ট্রেশন করেছে। সম্মেলনে 20টি স্টল থাকবে উল্লেখ করে মন্ত্রী জানান, সেখানে বিভিন্ন দেশের অভিযোজনমূলক কর্মকাণ্ড প্রদর্শিত হবে। এছাড়াও 4 দিনে 16টি সেশনে বিশেষজ্ঞরা ট্রান্সফরমেশন, অ্যাডাপ্টেশন, ফিনান্সিয়াল মেকানিজম, অ্যাডাপ্টেশন, অ্যাক্টিভিটি মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন টুলস, জেন্ডার রেসপন্সিভ অ্যাডাপ্টেশন প্রভৃতি বিষয়ে আলোচনা করবেন। আগামী 22 থেকে 25 এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ন্যাপ এক্সপো 2024। এটা অবশ্যই কপের আকারে হচ্ছে না, কপটা তো অনেক বড় আকারে হয় এবং এটা বিশেষ করে হয় স্বল্প উন্নত দেশগুলো। তারা তাদের জলবায়ু পরিবর্তনের যে অভিজ্ঞতা আছে সেটা কিভাবে মোকাবেলা করবে, বিজ্ঞান কি বলছে, তাদের প্রস্তুতি কি, তাদের প্রতিবন্ধকতা কি, অর্থায়নের ক্ষেত্রে তারা যোগান কিভাবে দিবে, এই সমস্ত বিষয় নিয়ে এটা হয়ে থাকে। এবং প্রথম বাংলাদেশে আমরা প্রথমবার মতো করতে যাচ্ছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং এটা অবশ্যই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। তিন সংস্করণেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত দেশের শীর্ষস্থানীয় সিরামিক কোম্পানি এক্স সিরামিক গ্রুপের নতুন চিফ ব্র্যান্ড অফিসার হিসেবে যোগ দিয়েছেন। এক্স ইন্ডেক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও ক্রীড়া অনুরাগী মাহিন মাজহার বলেন, তাদের কোম্পানি সিলেট স্ট্রাইকার্সের 2 মৌসুমের জন্য সব মালিকানা গ্রহণ করে। শান্তর উপস্থিতি এবং আন্তরিকতা কোম্পানির ব্র্যান্ড ডেভেলপমেন্টের উদ্যোগকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। নাজমুল হোসেন শান্ত বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় সিরামিক কোম্পানিতে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরও যা থাকছে।